হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমরা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি অধীনস্থ ফার্স্ট সেমিস্টারে যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের সিলেবাস থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে ষোড়শ মহাজনপদ প্রাচীন ভারতের ইতিহাসে এর গুরুত্ব আমরা এখন আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা বলিনি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে এই দুটি নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পেয়ে যাচ্ছ? প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশন পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699 রুপিস। চলো আজকে যে আমাদের মূল আলোচনার বিষয়টি রয়েছে সেটা শুরু করা যাক। সেখানে প্রথমেই আমরা দেখতে পারবো যে মহাজনপদ কী। মহাজনপদ শব্দের অর্থ হচ্ছে বিশাল ও বৃহৎ, যেখানে মহার অর্থ হচ্ছে বিশাল এবং জনপদের অর্থ হচ্ছে মানুষের বসতি, অর্থাৎ বৃহৎ রাজ্য। বৈদিক যুগে ছোটো ছোটো উপজাতিগুলি জনগুলি কালক্রমে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করে এবং শক্তিশালী জনপদে পরিণত হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে লোহার বহুল ব্যবহারের ফলে কৃষি এবং সামরিক ক্ষেত্রে বিপুল উন্নতি ঘটে এবং এই উন্নতির ফলে এই যে আর্থসামাজিক উন্নতির ফলে ছোট ছোট রাজ্যগুলি বিশাল আকারে পরিণত হয়, যেখানে 16টি মহাজনপদ শেষে টিকে থাকে। এই ষোড়শ মহাজনপদের কালকে বা সময়কালকে বা যুগকে দ্বিতীয় নগরায়ণের যুগও বলা হয়। এখানে আমরা দেখলাম যে মহাজনপদ কথার অর্থ কী, যেটা হচ্ছে বৃহৎ রাজ্য। এছাড়া এটি কোন কালে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বহুল লোহার ব্যবহারের মধ্যে দিয়ে কৃষি এবং সামরিক ক্ষেত্রে বিপুল উন্নয়নের ফলে এটি গড়ে ওঠে। পরবর্তীতে আমরা দেখব যে এই তথ্যের প্রধান উৎস কী। প্রাচীন ভারতের ষোড়শ মহাজনপদ যে রয়েছে এই রাজ্যগুলির বৌদ্ধ এবং জৈন ধর্মগ্রন্থে বিস্তারিত তথ্য পাওয়া যায়। বৌদ্ধ গ্রন্থ মধ্যে যে এই গ্রন্থগুলিতে তোমরা দেখতে পাচ্ছ দীর্ঘ নিয়াক নামক যে নিয়ার নামক যে বৌদ্ধ গ্রন্থ 16টি মহাজনপদের সুস্পষ্ট উল্লেখ রয়েছে। জৈন গ্রন্থ ভগবতী সূত্র নামক গ্রন্থের মধ্যেও মহাজনপদগুলির উদাহরণ রয়েছে। এছাড়াও হিন্দু মহাকাব্য রামায়ণ মহাভারতের মধ্যেও বিভিন্ন পুরাণে মহাজনপদগুলির নাম এবং বিবরণ দেখতে পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৌদ্ধ, জৈন এবং হিন্দু ধর্মীয় বিভিন্ন গ্রন্থগুলির মধ্যে মহাকাব্যগুলির মধ্যে যে এই ষোড়শ মহাজনপদের বিবরণ আমরা দেখতে পারি। এর পরবর্তীতে আমরা দেখব যে শাসন ব্যবস্থার প্রকৃতি। একদিকে ছিল রাজতান্ত্রিক শাসন, একদিকে ছিল প্রজাতান্ত্রিক শাসন। যেখানে প্রথমে ছিল ষোড়শ মহাজনপদের বেশিরভাগ ছিল রাজতান্ত্রিক, এখানে রাজার হাতেই ছিল সমস্ত ক্ষমতার অধিকারী, যার উদাহরণ ছিল মগধ, কোশর, বৎস, অবন্তী এবং অঙ্গ, কাশী। অপরদিকে প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক, যেখানে বিভিন্ন ধরনের যে জনগণ বা অভিজাত দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন রাজ্য পরিচালনা করে, যাদের মধ্যে ব্রিজি এবং মল্ল ছিল উদাহরণ, যেখানে জনগণের ক্ষমতা বেশি ছিল রাজার ঊর্ধ্বে। অপরদিকে ছিল রাজতান্ত্রিক, যেমন মগধ, কোশর, বৎস, অবন্তী, এগুলো ছিল রাজতান্ত্রিক, রাজাই ছিল সর্বত্র ক্ষমতার অধিকারী। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে যে মহাজনপদগুলির বিস্তারিত পরিচয়, সেগুলি কোথায় অবস্থিত ছিল, এগুলোর রাজধানী কী ছিল এবং এর বৈশিষ্ট্য কী কী ছিল। প্রথমে আছে মগধ। এর রাজধানী ছিল রাজগৃহ বা পাটলিপুত্র, অবস্থান ছিল দক্ষিণ ভারতে। এটি ছিল ষোড়শ মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী রাজ্য। বিম্বিসার এবং অজাতশত্রুর মতো রাজাদের অধীনে ব্যাপক বিস্তার ঘটে। এর পরবর্তীতে রয়েছে কোশল। রাজধানী ছিল শ্রাবস্তী ও অযোধ্যা দুটি। অবস্থান ছিল উত্তরপ্রদেশে। এর একটি বিশাল রাজ্য ছিল। রাজা প্রসেনজিৎ ছিলেন এখানকার বিখ্যাত শাসক এবং মগধের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। এখানে আমরা দেখলাম যে মগধ ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী। যে অজাতশত্রু এবং বিম্বিসারের অধীনে এই রাজ্যটি বিশেষ ক্ষমতা লাভ করেছিল। পরবর্তীতে ছিল কোশল, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত ছিল এবং রাজা প্রসেনজিতের অধীনে এই রাজ্যটির উন্নতি ঘটেছিল। এর পরবর্তীতে ছিল হচ্ছে অবন্তী। উজ্জয়িনী এবং মাহিষ্মতি ছিল এর রাজধানী এবং এটি অবস্থান ছিল মধ্যপ্রদেশে মালব্য অঞ্চলে। এর বৈশিষ্ট্য ছিল লোহা উৎপাদনে অত্যন্ত সমৃদ্ধ ছিল। রাজা প্রদত্তের শাসন আমলে এটি একটি শক্তিশালী রাজ্য হিসাবে আত্মপ্রকাশ ঘটে। এখানে আমরা দেখতে পেলাম উজ্জয়িনী এবং মাহেশমতি ছিল রাজধানী এবং মধ্যপ্রদেশের মালব্য অঞ্চলের অবস্থান ছিল এবং লোহা উৎপাদনে এই রাজ্যটি বিশেষ করে ক্ষমতা লাভ করেছিল। এর পরবর্তী চতুর্থ হচ্ছে অঙ্গ, যার রাজধানী হচ্ছে চম্পা এবং এর অবস্থান ছিল পূর্ব বিহার ভাগলপুরে। প্রাচীন যুগে এটি বাণিজ্যের একটি বড় কেন্দ্র ছিল। মগধরাজ বিম্বিসার যুদ্ধে অঙ্গরাজ্য দখল করে মগধের অধীনে আনে। অঙ্গরাজ্যটি বিম্বিসারের অধীনে, মগধের যে রাজা বিম্বিসার এই রাজ্যকে পরাজয় করে মগধের অধীনে নিয়ে এসেছিল এবং এটি সেই সময়কার একটি বাণিজ্য কেন্দ্র ছিল। পরবর্তীতে দেখব কাশী, যেটা হচ্ছে বারাণসী এবং এর অবস্থানও ছিল বারাণসী অঞ্চলকে কেন্দ্র করে। এর বিশেষ বৈশিষ্ট্য কী ছিল আমরা এখন দেখব। প্রথম দিকে এটি অন্যতম শক্তিশালী মহাজনপদ ছিল, যেটি পরে কোশল রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে পরে একটি কোশলের অন্তর্ভুক্ত হয়ে
পরে। এখানে আমরা দেখব যে কাশী প্রথমে শক্তিশালী ছিল, কিন্তু পরবর্তীতে কোশলের হাতে পরাজিত হয়ে তার একটি অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। এর পরবর্তীতে দেখবো হচ্ছে বৎস বা বংশ, এর রাজধানী ছিল কৌশাম্বী, অবস্থান ছিল প্রয়াগ বা এলাহাবাদ। যমুনা নদীর তীরে অবস্থিত ছিল এই বৎস সাম্রাজ্যটি বা রাজ্যটি, যেখানে এখানকার রাজা উদয়ন বৌদ্ধ ধর্মের একজন বিশিষ্ট পৃষ্ঠপোষক ছিলেন। এখানে দেখব যে বৎস ছিল, এটি বৎস যে মহাজনপদটি ছিল সেটা রাজধানী ছিল কৌশাম্বী এবং এটি অবস্থান করত প্রয়াগ বা এলাহাবাদে। এর বৈশিষ্ট্য ছিল এটি যমুনা নদীর তীরে অবস্থিত ছিল এবং এর যে রাজা ছিলেন তিনি একজন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে কুরু, যেখানে এর রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ এবং হস্তিনাপুর। এর অবস্থান ছিল দিল্লি এবং মেরঠ অঞ্চলকে কেন্দ্র করে। মহাভারতের কুরু রাজবংশের ব্যাপক উল্লেখ রয়েছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে এর রাজনৈতিক গুরুত্ব কিছুটা হ্রাস পেয়েছিল। এখানে আমরা দেখতে পারবো কুরুটি অবস্থান কোথায়, রাজধানী কোথায় ছিল, ইন্দ্রপ্রস্থ এবং হস্তিনাপুরের অবস্থান কোথায় ছিল এবং এর যে বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম মহাভারতের বিশিষ্ট ভূমিকা বা বিবরণ রয়েছে। এরপরে ছিল পাঞ্চাল, রাজধানী ছিল অহিচ্ছক এবং কানিফলো, সরি স্পেলিং প্রোনাউন্সিয়েশনটা ভুল হলে ক্ষমা করে দেবে আমাকে। এর পরবর্তীতে দেখবো হচ্ছে অবস্থান, গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে এর অবস্থান ছিল। এর যে বৈশিষ্ট্যটি ছিল সেটা হচ্ছে রাজ্যটি উত্তর দক্ষিণ দুটি অংশে বিভক্ত ছিল। মহাভারতের দ্রৌপদী এই পাঞ্চাল দেশের রাজকন্যা ছিলেন, পাঞ্চাল রাজ্যের রাজকন্যা ছিলেন। এখানে আমরা দেখতে পাবো যে পাঞ্চালটি ছিল এটা কোথায় অবস্থিত, রাজধানী কোনটি ছিল এবং এটির অবস্থান ছিল গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে। এবং মহাভারতের মধ্যে যে দ্রৌপদী ছিলেন তিনি এই পাঞ্চাল রাজ্যেরই রাজকন্যা ছিলেন। এরপর সুরসেন 9 নম্বর, রাজধানী ছিল মথুরা এবং অবস্থান ছিল মথুরা অঞ্চলকে কেন্দ্র করেই। এই যে সুরসেনটি ছিল এটি যমুনা নদীর তীরে অবস্থিত ছিল এবং এই রাজ্যটি যদু বংশ এবং ভগবান শ্রীকৃষ্ণের যে স্মৃতি বিরাজিত স্থান হিসেবে পরিচিত। সুরসেনটি মথুরাতে অবস্থিত এবং মথুরা শ্রীকৃষ্ণের একটি অতি গুরুত্বপূর্ণ যে শ্রীকৃষ্ণের মধ্যে দিয়ে আমরা এই যে অঞ্চলটিকে জেনে থাকি এবং এটি যমুনা নদীর তীরে অবস্থিত ছিল। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে যে আরও যে 3টি রয়েছে মহাজনপদ রয়েছে, যেখানে মৎস্য রয়েছে প্রথমে, যেখানে রাজধানী ছিল বিরাটনগর এবং অবস্থান ছিল রাজস্থান বা জয়পুর। কুরু এবং সুরসেন রাজ্যের পশ্চিমে অবস্থিত মহাভারতের পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাস এখানেই কাটিয়েছিলেন। এর আমরা দেখলাম এটি কোথায় অবস্থিত, বিরাটনগর অবস্থিত, রাজধানী বিরাটনগর ছিল, অবস্থান ছিল রাজস্থান এবং কেন এটি এত বিখ্যাত ছিল বা শক্তিশালী ছিল। এর পরবর্তীতে দেখব চেদি, এর রাজধানী ছিল শক্তিমতি, স্পেলিংটি ভুল হলে আই এম সরি ফর দ্যাট। অবস্থান ছিল বুন্দেলখণ্ড, যমুনা নদীর কাছাকাছি অঞ্চলে অবস্থিত ছিল। মহাভারতে বর্ণিত রাজা শিশুপাল এই চেদি রাজ্যের অধিপতি ছিলেন। এটি অবস্থিত ছিল কোথায় আমরা দেখতে পারলাম, এর অবস্থান কোথায় ছিল, বুন্দেলখণ্ডে। এটিও যমুনা নদীর তীরে অবস্থিত ছিল এবং মহাভারতে বর্ণিত রাজা শিশুপাল এই রাজ্যের অধিপতি ছিলেন। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে অশোক, রাজধানী ছিল পোতালি বা পোদানা, অবস্থান ছিল গোদাবরী উপত্যকা। এটি ছিল দক্ষিণ ভারতের অবস্থিত একমাত্র মহাজনপদ, বাকি 15টি ছিল উত্তর ভারতে। এই যে অশোকটি ছিল এটি একমাত্র মহাজনপদ ছিল যেটা দক্ষিণ ভারতে অবস্থিত ছিল এবং এটি গোদাবরী যে উপত্যকার মধ্যে অবস্থান করত। এর পরবর্তীতে আমরা যে 2টি লাস্ট ছিল সেটা দেখব গান্ধার, যেখানে রাজধানী ছিল তক্ষশিলা, বর্তমান অবস্থান হচ্ছে পেশোয়ার বা আফগানিস্তান। গান্ধার বাণিজ্যের একটি বড় কেন্দ্র ছিল, এর রাজধানী ছিল তক্ষশিলা। প্রাচীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হিসেবে জনবিখ্যাত ছিল। যে তক্ষশিলা অঞ্চলকে কেন্দ্র করে যেটা ছিল গান্ধারের রাজধানী, এখানে যে বিদ্যালয়টি ছিল এটা বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল এবং বিশ্বে অতি পরিচিত ছিল। এর পরবর্তীতে আছে কম্বোজ, রাজধানী ছিল রাজপুর এবং বর্তমান অবস্থান দক্ষিণ পশ্চিম কাশ্মীর। গান্ধার রাজ্যের সংলগ্ন যে অঞ্চল নিয়ে কম্বোজ গঠিত ছিল এবং প্রাচীনকালে এই রাজ্যটি উন্নত মানের ঘোড়া পালনের জন্য বিখ্যাত ছিল। এখানে কম্বোজ যে রাজ্যটি মহাজনপদে আমরা দেখতে পাচ্ছি, এর অবস্থান ছিল রাজপুরে এবং এটি বিখ্যাত ছিল তার ঘোড়ার জন্য। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে শেষের 2টি ছিল, এই যে 2টি সাম্রাজ্য ছিল, এই মহাজনপদ ছিল, এগুলি ছিল প্রজাতান্ত্রিক, ব্রিজি এবং মল্ল। এখানে ব্রিজির যে রাজধানী দেখতে পারো সেটা ছিল বৈশালী এবং বর্তমানে অবস্থান হচ্ছে উত্তর বিহারে। এটি 8টি উপজাতি দ্বারা বিভক্ত ছিল
বিদেহ, গাত্তিক, এইগুলির মধ্যে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি উপজাতিগুলোর মধ্যে। এটি একটি শক্তিশালী সমবায় বা সংঘ ছিল। এটি প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ প্রজাতান্ত্রিক রাজ্য ছিল। এর পরবর্তী আমরা দেখবো হচ্ছে মল্ল, যেটা ছিল কুশীনগর এবং পাবা হচ্ছে রাজধানী এবং বর্তমান অবস্থান ছিল গোরখপুর। এটিও একটি স্বাধীন প্রজাতান্ত্রিক রাজ্য ছিল। মল্লদের রাজধানী ছিল কুশীনগরেই গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ হয়েছিল। এখানে মল্ল বিশেষ করে লক্ষণীয় কেন, কারণ এখানেই বুদ্ধদেবের যে মহাপরিনির্বাণটি ঘটেছিল। এই যে শেষের দুটি ব্রিজি এবং মল্ল ছিল, এটি ছিল এই মহাজনপদগুলির মধ্যে প্রজাতান্ত্রিক দুটি রাজ্য, এই জন্য দুটি বিশেষ করে লক্ষণীয়। এবং এই যে এর শেষে আমরা দেখব হচ্ছে মগধের যে উত্থান এবং সাম্রাজ্যের বিস্তার। এখানে আমরা দেখব 16টি মহাজনপদের মধ্যে বিভিন্ন সময় যে পারস্পরিক দ্বন্দ্ব বিদ্রোহ লেগেই থাকতো। শেষ পর্যন্ত 4টি যে মহাজনপদ টিকে ছিল, মগধ, কোশল, বৎস এবং অবন্তী টিকে ছিল। পরবর্তীতে হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার এবং অজাতশত্রুর নেতৃত্বে মগধ তাদের শ্রেষ্ঠত্ব অর্জন করে এবং মগধের ভৌগোলিক অবস্থান, গঙ্গা নদীপথ, বাণিজ্য, খনিজ, লোহার প্রাচুর্য এবং শক্তিশালী সামরিক বাহিনীর ফলে মগধ তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিল এবং তাদের সাম্রাজ্যকে বিস্তার করতে পেরেছিল। বাকি রাজ্যগুলি গ্রাস করে মগধ সমগ্র উত্তর ভারতে এক বিশাল সাম্রাজ্যে গড়ে তোলে। এখানে আমরা দেখতে পাই প্রথম দিকে মগধ, কৌশল, বৎস এবং অবন্তী টিকে ছিল শেষ পর্যন্ত, কিন্তু পরবর্তীতে বিম্বিসার এবং অজাতশত্রুর যে নেতৃত্বে এই মগধ সাম্রাজ্যটি উচ্চ পদে যায় এবং তাদের শক্তি বিস্তার করে এবং উত্তর ভারতকে কেন্দ্র করে তাদের সাম্রাজ্যকে একটি বিশাল স্তরে নিয়ে যায়। এটাই ছিল আজকে আমার আলোচনার বিষয়। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।